সহি নিয়তে কাজ করতে চান নতুন সিএসি, আওয়ামী লীগ নিয়ে বিতর্কের ফয়সালার পর সিদ্ধান্ত। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই জাতিকে জানাবেন, বাকিদের মতামত ব্যক্তিগত। এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি, ইসলামী ব্যাংকের সাবেক 2 পরিচালককে জিজ্ঞাসাবাদ। পোশাক খাতে ট্রেড ইউনিয়ন সহ 11 দফা বাস্তবায়নের তাগিদ যুক্তরাষ্ট্রের, জিএসপি ফিরে পেতে শ্রম আইন কার্যকরে গুরুত্ব। আজও রাজধানীতে ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভ, ন্যাশনাল মেডিকেলের শিক্ষার্থীদের ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, 2 বছরে কেনা হয়েছে 4.5 কোটি টাকার বঙ্গবন্ধু বিষয়ক বই, বেশিরভাগই মানহীন বলছে গ্রন্থ কেন্দ্র। সহি নিয়তে কাজ করার ঘোষণা দিলেন নতুন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যা যা করা দরকার তাই করবেন বলে শপথ শেষে জানান সিএসি। সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে এবং সংস্কার কমিশনগুলোর গ্রহণযোগ্য পরামর্শ অনুযায়ী নবগঠিত ইসির কাজ চলবে বলেও জানান নতুন সিএসি। শাকের আরজুর রিপোর্ট। দুপুর 1টার পরে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 কমিশনার শপথ নিতে সুপ্রিম কোর্টে আসেন। 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেয়াই হবে প্রধান কাজ। দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সিইসি বলেন, সংস্কার কমিশনগুলোর গ্রহণযোগ্য প্রস্তাব বিবেচনা করা হবে। এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমাদের যাত্রা তো আমরা এলোপাথারি হয়ে যাবে। কনস্টিটিউশন রিফর্মস কমিশনটা কাজ করছে, এটাও শেষ হোক। নির্বাচন কবে হবে দিনক্ষণ গণনা করে বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। আশ্বস্ত থাকুন, ইনশাল্লাহ আমাদের নিয়ত সহি। উই আর কনফিডেন্ট, ইনশাল্লাহ উই উইল বি এবল টু ডেলিভার। দিনক্ষণ দিয়ে এটা এখন কিছু বলা যাবে না। আমরা কিছু রিফর্ম যেগুলো দরকার আছে সেগুলো করে আগে আমি দায়িত্বটা নেই, এটা বুঝে নেই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর 2.5 মাস যেতেই এবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এ কমিশনের ওপর। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। গায়ের জোরে একতরফা নির্বাচন চান না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন ভবনের সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিয়ে চলমান বিতর্কের ফয়সালা হলে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। শিউলি শবনমের রিপোর্ট। সিইসি সহ নবনিযুক্ত 4 নির্বাচন কমিশনার শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে আসেন আগারগাঁও নির্বাচন ভবনে। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। প্রথম দিন তারা নিজ নিজ অফিস কক্ষে কিছুক্ষণ সময় ব্যয় করেন। পরে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন নতুন কমিশন। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করেন তারা। আমাদের সব প্রচেষ্টা নিবেদিত থাকবে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য, যে পরিবেশে সব ভোটার একদম নিজের ইচ্ছা মোতাবেক
তার পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোটটা যাতে দিতে পারে সেরকম একটা পরিবেশ আমরা নিশ্চিত করব। আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড আমরা ক্রিয়েট করে দেব যাতে করে সবাই এখানে খেলতে পারে আন্ডার দি রুলস অফ দি গেম। বলেন, একতরফা নির্বাচনে বিশ্বাসী নয় নির্বাচন কমিশন। আর আওয়ামী লীগ সহ তাদের জোট শরিকদের বিষয়ে বিতর্কের সমাধান হলেই ভোটে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। আওয়ামী লীগের এবং তার যে আরও জোটের মধ্যে বোধ আর 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছেই, চলছে, বাইরে চলছে, পোলট্রি আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরও দেরি আছে, তো মানে কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কী আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা হবে। আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি এই ফ্রম টুডে আমরা নিব আমাদের তরফ থেকে, কিন্তু পারবো না তো শেষ, কারণ ওই রিফর্মসগুলো না আসলে তো পারবো না। পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান সিইসি সহ 4 কমিশনার। এ সময় সিইসি আহত ছাত্র জনতার চিকিৎসার খোঁজ খবর নেন। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই জাতিকে জানাবেন। রোববার ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ব্যাটারি চালিত রিকশার ব্যাপারে সরকার আইনি প্রক্রিয়াতেই সমাধান চাইছে বলেও জানিয়েছে তারা। মেহেদী হাসানের রিপোর্ট। রোববারই শপথ নিয়েছে নতুন নির্বাচন কমিশন। এখন অপেক্ষা কবে হবে কাঙ্ক্ষিত নির্বাচন। এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত হলে প্রধান উপদেষ্টা তা জাতিকে জানাবেন। নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। সো নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা, ওটা উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। তো বাকিগুলা বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে, এরকম একটা ইয়ে হতে পারে, বাট এখনো পর্যন্ত কংক্রিট না। ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করে দেয়া আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে সরকার। বিষয়টা যেহেতু এখন আদালতে আছে এবং সরকার মনে করে যে এটা আইনি প্রক্রিয়াতেই সরকার এটার একটা সমাধান চায়। হ্যালো, আমি তানিম, আজকের পত্রিকা আছি। বিমানবন্দরে সাংবাদিক সহ কাউকেই যাতে হয়রানি না করা হয় সে নির্দেশনাও দেয়া হয়েছে। বিশাল একটা তালিকা যেটা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছিল, এই সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয়। তো এইটা সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালনাগাদ করতে। অনেক ক্ষেত্রে যেটা হয়, ব্যাংকগুলো বলে যে এই নিয়ে এনাকে আপনার বিদেশ গমনে আপনি বিরত রাখতে হবে বা কোর্টের অর্ডার থাকে। তো এই যে পুরো যে বিষয়গুলো, এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলেও জানিয়েছে প্রেস উইং। সরকার চেষ্টা করে যাচ্ছে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বেছে নেয়া নির্বাচিত সরকারই দেশ পুনর্গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে তিনি এ মন্তব্য করেন। জানান, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন যত দেরিতে হবে, আওয়ামী লীগ যে ভঙ্গুর ব্যবস্থা প্রতিষ্ঠা করে গেছে তা ততই বাড়বে। জনস্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ব্যবসা বাণিজ্য সহ সরকারি কর্মক্ষেত্রে যে রাজনৈতিক পক্ষপাতিত্ব রয়েছে তা উন্নত দেশ গড়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। এ অবস্থায় দেশের জনগণের নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। জনগণ ও জনপ্রতিনিধি উভয় পক্ষকেই সরকারের সক্রিয়ভাবে যুক্ত হয়ে সমতা ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করার তাগিদ দেন তারেক রহমান। এস আলম গ্রুপের ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির ঘটনায় ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ আবু আসাদ ও মোহাম্মদ সোলাইমান সহ 5 জনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এর আগে একই বিষয়ে গত 20 ও 21 নভেম্বর তলব করা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের 13 কর্মকর্তাকে। তবে চিঠি না পাওয়ার কারণ দেখিয়ে তারা কেউই দুদকে হাজির হননি। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। গত বছরের ডিসেম্বরে ইসলামী ব্যাংকের চট্টগ্রামের 3টি শাখা থেকে বিতর্কিত ব্যবসায়ী এস আলম 3,300 কোটি টাকা লুট করেন। ঋণের নামে ব্যাংক লুটপাটের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। এরই ধারাবাহিকতায় গত 11 নভেম্বর ব্যাংকটির সাবেক 2 চেয়ারম্যান ও পরিচালক সহ মোট 17 জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠায় দুদক।
তলবের প্রেক্ষিতে রোববার দুদকের কার্যালয়ে আসেন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক সৈয়দ আবু আসাদ ও মোহাম্মদ সুলাইমান সহ 5 জন। এখানে একজনের পিটিশন দিতে আসছি আমি। সেটা তো আমি জানি না, আমি কোনো ডকুমেন্ট পাইনি, অনেক আগের ঘটনা তো আমাদের সম্পৃক্ত ছিল না, আমরা তো যেহেতু বোর্ডের মেম্বার ছিলাম এই জন্য। জিজ্ঞাসাবাদ শেষে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত শুনানি বিষয়, অভিযোগ সংশ্লিষ্ট যে বিষয়গুলো ছিল তার বিষয়ে তাদের কি বক্তব্য সেই বিষয়গুলো শোনার জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা ডেকেছিল। এদিকে এর আগে একই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের 13 কর্মকর্তাকে তলব করা হলেও চিঠি না পাওয়ার কারণ দেখিয়ে তারা দুদক কার্যালয়ে উপস্থিত হননি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ঘুষ ও প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পর এবার ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালতে দাখিল করা নথিতে বলা হয়েছে, চিঠি পাওয়ার 21 দিনের মধ্যে সমনের জবাব দিতে হবে। একই সঙ্গে আদানিদের উপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা ও বিধিনিষেধ চেয়েছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে মার্কিন বিনিয়োগকারীদের ব্যবহার করে ভারত সরকারের শীর্ষ কর্তাদের $26.5 কোটি ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে আদানি সহ আদানি গ্রুপের 7 কর্মকর্তার বিরুদ্ধে। এর আগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল যুক্তরাষ্ট্রের আদালত। শেখ হাসিনার আমলে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি পর্যালোচনায় সহায়তার জন্য স্বনামধন্য আইনি ও তদন্তকারী প্রতিষ্ঠান নিয়োগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় পর্যালোচনা কমিটি। 2009 থেকে 2024 সালের মধ্যে হওয়া চুক্তি নিয়ে এ সহায়তা চেয়েছে মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি বলছে, অযাচিত চুক্তির বিস্তারিত বিশ্লেষণের জন্য আরও সময় প্রয়োজন। কমিটি এমন প্রমাণ সংগ্রহ করছে যে আন্তর্জাতিক সালিসি আইন এবং কার্যধারার সঙ্গে সামঞ্জস্য রেখে সম্ভাব্য পুনর্বিবেচনা বা চুক্তি বাতিল করতে পারে। রিভিউ কমিটি তার প্রস্তাবনায় কাজ সহজ করতে কমিটিকে সহায়তার জন্য এক বা একাধিক শীর্ষমানের আন্তর্জাতিক আইনি সংস্থাকে দ্রুত নিযুক্ত করার সুপারিশ করে। পোশাক শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ ও ন্যূনতম মজুরি সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল সাক্ষাৎ করে এ তাগিদ দেয়। জিএসপি ফিরে পেতে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। রোববার সকালে সচিবালয়ে আসে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা, জানান কি কি বিষয়ে হয়েছে আলোচনা। 11 দফার যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। জিএসপি সুবিধা ফিরে পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। পরে বাণিজ্য সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। আমরা সবসময় ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস যেটা ইউরোপিয়ান ইউনিয়নে পাচ্ছি সেটা আমরা সব জায়গায় চাচ্ছি, আমরা এদেরকে বলছি, কিন্তু এরা ওই লাইনে কিন্তু খুব বেশি কথা বলে না, কিন্তু আমরা চেয়েছি। গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। তবে তারা ওভারঅল আরএমডি সেক্টরকে আরো কিভাবে স্কিলফুল করা যায়, আরো কিভাবে কম্পিটিটিভ করা যায়, সেক্ষেত্রে তারা সহযোগিতা দেবেন বলে জানিয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। দাবি আদায়ে আজও রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন অটো রিকশা চালকরা। ব্যাটারি চালিত যানবাহনের জন্য লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিটের দাবি জানান শ্রমিক নেতারা। অটোরিকশা বন্ধের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে এসব দাবি জানান তারা। এ সময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে কমিউনিস্ট পার্টি ও উদীচী শিল্পী গোষ্ঠী। মাহতাব মিনহাজের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকরা। সে সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। অটোরিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন তারা। শ্রমিকরা জানান, দাবি না মানলে আন্দোলন চলবে। যতদিন আন্দোলন অটুট না চলে
অনুমতি না দিব অত্যন্ত আমরা আন্দোলন চলবে লাগাতার। আগামীকালকে সুষ্ঠু রায় না হয় তাহলে আমরা পরবর্তীতে পদক্ষেপ নিব। আমার অটোটা 1 লক্ষ টাকা, 5,000 টাকা কিস্তি আসে। আমি যদি এই মুহূর্তে অটো না চালাতে পারি আমার ফ্যামিলি কি দিয়ে চলবো? ব্যাটারি চালিত যানবাহনের জন্য লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট ও অটোরিকশার জন্য আলাদা লেনের দাবি জানানো হয় সমাবেশে। একই সাথে কয়েকদিনের আন্দোলনে আটক অটো চালকদের মুক্তির দাবি জানান শ্রমিক নেতারা। আমাদেরকে লাইসেন্স দেওয়া হোক, আমাদেরকে যৌক্তিক রুট পারমিট দেওয়া হোক। আমরা যত্রতত্র গাড়ি চালাতে চাই না। অটো চালকদের আন্দোলনের সাথে সমর্থন জানিয়ে মাঠে নেমেছে কমিউনিস্ট পার্টি এবং উদীচী শিল্পী গোষ্ঠী। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তারা। আপনারা অন্য কারো সিন্দুক ভাঙিয়ে টাকা চুরি করার দাবি করেন নাই। আর পরে এই অন্যায় সিদ্ধান্ত সরকার কেন দিল? ঢাকা শহরের সৌন্দর্য বাড়াইতে হইলে আমাদের খেটে খাওয়া মানুষের সৌন্দর্য, তাদের পেটে ভাত, পরনের কাপড়, তাদের উন্নত জীবনের নিশ্চয় বিধান করতে হবে। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নিতে 3 দিনের নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর থেকেই আন্দোলন করছেন অটো চালকরা। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। কলেজ শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। প্রায় 2,500 শিক্ষার্থী লাঠি সোঁটা হাতে হামলায় যোগ দেয়, হাসপাতালের প্রধান ফটকে ভাঙচুর চালায়। বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান। ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত পুরান ঢাকা। ভুল চিকিৎসার অভিযোগে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করে শিক্ষার্থীরা। গেল 16 নভেম্বর হাসপাতালে ভর্তির পর 18 নভেম্বর মারা যান অভিজিৎ। ঘটনার 3 দিন পর বৃহস্পতিবার শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। এরই ধারাবাহিকতায় হামলার প্রতিবাদ জানাতে আজ ডাক্তার মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও এর আশেপাশের কলেজের শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালের সামনে জমায়েত হয়, এক পর্যায়ে ভাঙচুর চালায়। এ ঘটনায় 11 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। একুশে টেলিভিশনের সূচনা লগ্নের সহকর্মীকে সংবর্ধনা জানালেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। একুশের জন্মলগ্ন থেকে দৃষ্টি, মিউজিক ক্যাফে, পথের পেঁচালি সহ শতাধিক জনপ্রিয় অনুষ্ঠানের নির্মাতা জুবায়ের বাবু। তার সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিওও তাজনুভা মাহবুব সালাম সহ একুশে পরিবার। বিস্তারিত আরও জানাচ্ছেন নাহিদ সিরাজি নেমে। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একুশের যাত্রা শুরু হয়েছিল 2000 সালে। টেলিভিশন অনুষ্ঠানের যে কয়েকজন পরিবর্তনের ছোঁয়া এনেছিলেন তাদের একজন জুবায়ের বাবু। প্রায় 1.5 যুগ পর পুরনো কর্মস্থলে আসায় একুশে পরিবারের পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন। একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান তাসনুভা মাহবুব সালাম শুভেচ্ছা জানান পুরনো সহকর্মীকে। এরপর অতিথিকে নিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা পরিদর্শন করেন একুশে পরিবার। এ সময় একুশে টেলিভিশনের সাথে সম্পর্কের সমীকরণের গল্প তুলে ধরেন জুবায়ের বাবু। একই সাথে আগামীর জন্য শুভকামনা জানান তার ভালোবাসার প্রথম এই চ্যানেলের জন্য। মানসিকভাবে আমি সবসময় টিভির সাথে ছিলাম। সো এটা হচ্ছে যে আমার কাছে এই জায়গাটা, এই জায়গার গন্ধ, এই জায়গার বাতাস, এই জায়গার মানুষগুলো সবগুলো আপন মনে হয়। একুশে টেলিভিশন আমি আসলে যেই জায়গাটায় দেখতে চাই, আমি যেই জায়গাটা ছেড়ে গেছি একুশে টেলিভিশন, সেই জায়গাটাতে আমি দেখতে চাই। একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও সিওও তাসনুভা মাহবুব সালাম বলেন, সাবেক এই সহকর্মীকে পেয়ে আনন্দের কথা এবং চ্যানেল নিয়ে তার আগামীর পরিকল্পনা। মুক্ত বাতাসে আমরা কথা বলতে পারতেছি, সো ভেরি হ্যাপি ফর দিস। হ্যাঁ, এবং যেটা ইটিভি যেখানে উনি রেখে গিয়েছেন, যেটা বললেন উনি একটু আগে, অফকোর্স উই আর ট্রাইং টু গো দেয়ার ইনশাআল্লাহ। নব উদ্যমে এগিয়ে যাচ্ছে একুশে টেলিভিশন। এই অগ্রযাত্রায় জুবায়ের বাবুকে পাশে থাকার আহ্বান জানালেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। ওর ভিতরে এই টিভিটা সবসময়ই আছে, অল দ্য টাইম, এবং আমার সাথে সবসময় যোগাযোগ আছে এবং সবসময় এই টিভিকে ওন করে, লাভ করে। অনেক দিন পর এই যে নতুন
স্বাধীন বাংলাদেশে আসলো, ন্যাচারালি ঘরের ছেলে ঘরে আসছে। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ স্লোগানে ২১শে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের হাত ধরে চ্যানেলটি এগিয়ে চলেছে সাহসিকতার সাথে। তাই তো এতদিনের এ অগ্রগতিতে ভূমিকা রাখা সহকর্মীদের প্রতি তিনি এতটাই আন্তরিক ও দায়িত্বশীল। নাহিদ সিরাজি নিম্মি, ২১শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জাপান গার্ডেন সিটিতে প্রাণী হত্যার ঘটনায় প্রতিবাদ, মামলার প্রস্তুতি। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। আমন্ত্রণ আবারও রাতের ২১শে সংবাদে। গত ২ বছরে ১০ কোটি টাকার বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই কেনা হয়েছিল ৪ কোটি ৫১ লাখ টাকার। মুক্তিযুদ্ধ কিংবা বঙ্গবন্ধুকে অসমান নয়, বরং প্রকৃত ইতিহাস পাঠকের কাছে তুলে ধরতেই জাতীয় গ্রন্থকেন্দ্র বাদ দিয়েছে অতিরঞ্জিত ৭৯টি বই। গ্রন্থ ক্রয় ও বিপণন নীতিমালার আলোকে অনুদানের জন্য দেয়া তালিকায় বেশিরভাগই ছিল মানহীন বই। আদিত্য মামুনের রিপোর্ট। দেশের ১৫০০ গ্রন্থাগার পাঠাগারের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে অনুদান হিসেবে দেয়া হয় বই, যাতে সাহিত্য ঘনিষ্ঠ বই ছাড়াও স্থান পায় ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই আর সংকলন। ২০১৪ সাল থেকে প্রণীত নীতিমালায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সংক্রান্ত ২০% বই ক্রয়ের নির্দেশনা থাকলেও ২০২০ সালে তা পৌঁছে যায় ৩০%। এর উপর আছে সচিব আর মন্ত্রীদের আরও ১০%। গেল ৪ বছরে গ্রন্থকেন্দ্রের বরাদ্দ ১৯.৫ কোটি টাকার বইয়ের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই কেনা হয়েছিল ৪ কোটি ৫১ লাখ টাকার। ২২-২৩ এবং ২৩-২৪ এই দুটো বছর মিলিয়ে ১০ কোটি টাকা বলতে পারেন। সেখান থেকে তো আমি যদি ৪৫ লাখ টাকার বই যদি আমি এখন হাইড করে রাখি, তাহলে আর ৪ কোটি প্লাস টাকার বই আমরা ওপেন রেখেছি। এবং আমরা সবসময় চাই মুক্তিযুদ্ধের বা বিভিন্ন সময়ের সঠিক ইতিহাসটা সবাইকে জানাতে। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর নিজের লেখা যে বইগুলো, এগুলো আমাদের ইতিহাসের অংশ। সেই বইগুলো সমস্ত বই আমরা তালিকায় রেখেছি এবং ভবিষ্যতেও থাকবে। আগস্টের পর বিপণন করতে না পারা বইগুলো থেকে মানহীন ও অতিরঞ্জিত ৭৯টি বইকে চিহ্নিত করে গ্রন্থকেন্দ্র। অন্তরীণ একটা কমিটির মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে যেই বইগুলো বেশিরভাগই স্পর্শকাতর, যা আসলে অপ্রয়োজনীয় চাটুকারিতা সমৃদ্ধ বই, সেই বইগুলোকে আমরা বাতিল করা শুরু করি। পাঠাগার গ্রন্থাগারের জন্য বরাদ্দ, অনুদান, উপহারের তালিকায় মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ বইয়ের সাথে বঙ্গবন্ধু ৩টি বই বিতরণে কোনো বিধিনিষেধ নেই। খোদ গ্রন্থকেন্দ্রের লাইব্রেরিতেও সন্ধান মেলে সত্যতার। জাতির মন ও মনন গঠনে গুরুত্বপূর্ণ সাহিত্য সৃষ্টির সাথে মহান ৭১-এর প্রয়োজন আছে বলে মনে করেন এই সাহিত্যিক সাংবাদিক। মুক্তিযুদ্ধের ওই চেতনাগুলো, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাগুলো যাতে কোনো মতেই আপনার বিচলিত না হয়। একজন আমলা, একজন কর্মচারী এসে কিছু বই সিলেক্ট করলে এটা হবে না। বই সিলেকশনের জন্য বোর্ড বানাইতে হবে, সেই কমিটি সিলেক্ট করে দেবে কোথায় কোন বই যাবে। সাহিত্য রুচি ও পাঠ্যাভ্যাস গঠনে যে প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখে, তাদেরকে বই নির্বাচনে আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ দেন তিনি। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। ভারতীয় আগ্রাসনের অভিযোগে প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার সামনে জিয়াফত কর্মসূচিতে ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় থমথমে কারওয়ান বাজার। রোববার দুপুর থেকে কারওয়ান বাজারে প্রথম আলো পত্রিকার সামনের সড়কে জোড়া গরু জবাই কর্মসূচি শুরু করেন ইসলামপন্থীরা। পরে তারা একটি গরু জবাই করে সেখানে রান্নার আয়োজন করেন। সন্ধ্যায় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সংঘর্ষের সময় কয়েকজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন কর্মসূচি পালনকারীরা। এ ঘটনায় পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।
যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে তত দ্রুত দেশ থেকে বিশৃঙ্খলা নির্মূল হবে বলে মনে করেন দলটির সিনিয়র নেতারা। ওমর ফাহিমের রিপোর্ট। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে ফিরে আসতে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন তিনি। এই সরকারকে অহেতুক কোনো বিলম্ব করলে হবে না। গুরুত্বপূর্ণ সংস্কার ছিল নির্বাচন কমিশন পুনর্গঠন, সেটা তারা করেছে এবং এর জন্য আমরা তাকে ধন্যবাদ জানাই। যত দ্রুত ক্ষমতা হস্তান্তর করা হবে তত দ্রুত দেশ থেকে বিশৃঙ্খলা নির্মূল হবে। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জনগণের তাদের যে দেশের প্রতি যে মালিকানা সেটা ফেরত দিতে হবে। বিএনপি তো সাধারণ মানুষের মনের ভাষা বুঝে, সেই জন্যই বিএনপি বলে প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে। অন্তর্বর্তী সরকার শুধুমাত্র নির্বাচন করার সরকার, তাই শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, যেটা দেরি নয়, সহসাই করা দরকার। এছাড়া জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয় এমন কিছু নিয়ে দাবি জানানো উচিত নয় বলেও মনে করেন তিনি। এমন দাবি চাওয়া উচিত নয়। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। মঞ্জুরুল আহসান বুলবুল সহ 10 সাংবাদিক ও এক জনসংযোগ কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIEO। ব্যাংক হিসাব জব্দ হওয়া সাংবাদিকদের মধ্যে টিভি টুডে প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল ছাড়াও দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী জাফরুল্লাহ শরাফত, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান, ওয়াশিংটনের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর নাজনীন মুন্নি, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত, গাজী টিভির সাবেক রিসার্চ এডিটর অঞ্জন রায়, সময় টিভির চট্টগ্রাম ব্যুরো চিফ কমল দে, দৈনিক আমার সময়ের প্রধান সম্পাদক আব্দুল গাফফার খান, যুগান্তরের সাবেক নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ। নির্দেশনায় বলা হয়েছে হিসাব জব্দ করা ব্যক্তি এবং তাদের ব্যক্তি মালিকানাধীন হিসাবে সব ধরনের লেনদেন আগামী 30 দিন বন্ধ থাকবে। জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর বিড়াল হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে প্রাণী নিয়ে কাজ করা সংগঠনগুলো। তারা বলছে এভাবে প্রাণী হত্যা জঘন্য অপরাধ, বইছে নিন্দার ঝড়। পুলিশ বলছে মামলা নিয়ে আসলে গ্রহণ করা হবে। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। বিষ খাইয়ে কুকুর বিড়াল হত্যার প্রতিবাদে রোববার মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে দেয়াল লিখন করে প্রতিবাদ জানিয়েছেন প্রাণীপ্রেমীরা। এ সময় তাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ। মারার পর পাশে পোস্টারও টানায় রাখতে যে আপনারা নিয়ে যান। তো আমরা আজকে আসছি, যদি আমরা 2 দিন আগে আসতাম, ওনারা যদি আমাদের কাছে পুরো এলাকার কুকুরগুলাও দিয়ে দিত, আমরা কোথাও নিয়ে যাই রাখতাম, এভাবে মারার জন্য রেখে দিতাম না। যদিও 21 টেলিভিশনের সাথে এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ। জাপান গার্ডেন সিটির বাসিন্দারা বলছেন আতঙ্ক থেকেই হত্যা করে থাকতে পারে কুকুর ও বিড়ালগুলোকে। কুকুর মানুষের পিছে পিছে দৌড় দেয়, তখন দেখা গেছে যে মানুষ তো, মহিলা মানুষ তো এমনি ভয় পায়, বাচ্চারা ভয় পায়, তো কয়েকজনটা মানে একটু খামচি দিছে। নিরীহ প্রাণীদের এভাবে হত্যার ঘটনায় মামলা করার প্রস্তুতির কথা জানিয়েছে অভয়ারণ্য নামের সংগঠন। মামলা হলে তা গ্রহণ করারও কথা জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এই কুকুরগুলো রাস্তায় আছে, রাস্তাতেই তারা থাকবে, রাস্তাতেই তাদের জন্ম হবে, তারা রাস্তাতেই থাকবে এবং এদেরকে অপসারণ করা কিংবা হত্যা করার কোনো অধিকার কারণে এবং আইনত এটি দণ্ডনীয় অপরাধ। এদিকে মোহাম্মদপুরেই শেখেরটাক এলাকার 10 নম্বর রোডে দেখা মিলল কুকুর বিড়াল প্রেমী পরিবারের। শতাধিক কুকুর আর বিড়াল নিয়ে একসাথে বসবাস তাদের, যাদের পিছনে প্রতি মাসে ব্যয় 1,20,000 টাকা। আমার খুবই ভালো লাগে রাস্তার কুকুর বিড়ালদেরকে নিউট্রাল স্প্রে করাই দিই, যাতে না বাড়ে, মানুষের যাতে সমস্যা না হয়। বিলাসী জীবনযাপন করতে পারতাম, সেটা না করে এগের সাথে আছে। বর্তমান সময়ে মানুষ যেখানে মানুষকে দেখভাল করতে চায় না, সেখানে প্রাণীর প্রতি ভালোবাসার এমন নজির হতে পারে এক অনন্য দৃষ্টান্ত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে।
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ভারতের ঋষভ পন্থ 27 কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টসে। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বললেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। এবার বাণিজ্য সংবাদ। নোয়াখালীতে ডিলারের মাধ্যমে বিক্রয় কার্যক্রম শুরু করেছে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট। শহরের একটি কমিউনিটি সেন্টারে কার্যক্রমের উদ্বোধন করেন মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর খোরশেদ আলম, সিনিয়র জিএম কাজী মোহাম্মদ মহিউদ্দিন, ডিজিএম আশিক আহমেদ এবং সিনিয়র ম্যানেজার জাকারিয়া সিদ্দিকী। এছাড়া এফএস মার্কেটিংয়ের স্বত্বাধিকারী আনোয়ারুল্লাহ মাসুদ ও ফয়েজুল্লাহ, জেবি ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্টের জুনায়েদ ভুইয়া, আবুল খায়ের অ্যান্ড সন্সের আনোয়ার হোসেন, তিতাস এবং সাথী ট্রেডার্সের আলাউদ্দিন সহ 40 জন রিটেইলার। ওয়ালটনের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক। ওয়ালটন হাইটেকের কর্পোরেট অফিসে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের এএমডি ও সিএফও জিয়াউল আলম এবং সিটি ব্যাংকের ডিএমডি ও হেড অফ রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার। উপস্থিত ছিলেন ওয়ালটনের চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ম্যানেজিং ডাইরেক্টর এস.এম. মাহবুব আলম, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইউসুফ আলী এবং সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, এমডি ও সিইও মাসরুর আরিফিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। চট্টগ্রামের রাউজানে কার্যক্রম শুরু করেছে ইসলামী ব্যাংকের নতুন শাখা। শহরের পথের হাট শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। উপস্থিত ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক খুরশিদ ওয়াহাব, ম্যানেজিং ডাইরেক্টর মনিরুল মৌলা, শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মজনুজ্জামান ও চট্টগ্রাম নর্থ জোন প্রধান এম জুবায়ের আজম হেলালি এবং শাখা ব্যবস্থাপক নুরুল আফসার সহ অন্যান্যরা। কুমিল্লায় হয়ে গেল আল আরাফা ইসলামী ব্যাংকের স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। আল আরাফা ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শফিকুল আলম হেলাল, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. আমজাদ হোসেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক, কুমিল্লার শাখা ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরী সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সহি নিয়তে কাজ করতে চান নতুন সিএসি, আওয়ামী লীগ নিয়ে বিতর্কের ফয়সালার পর সিদ্ধান্ত। নির্বাচনের তারিখ প্রধান উপদেষ্টাই জাতিকে জানাবেন, বাকিদের মতামত ব্যক্তিগত। এস আলম গ্রুপের ঋণ জালিয়াতি, ইসলামী ব্যাংকের সাবেক 2 পরিচালককে জিজ্ঞাসাবাদ। পোশাক খাতে ট্রেড ইউনিয়ন সহ 11 দফা বাস্তবায়নের তাগিদ যুক্তরাষ্ট্রের, জিএসপি ফিরে পেতে শ্রম আইন কার্যকরে গুরুত্ব। আজও রাজধানীতে ব্যাটারি রিকশা চালকদের বিক্ষোভ, ন্যাশনাল মেডিকেলের শিক্ষার্থীদের ভাঙচুর। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।